কলকাতায় আয়োজিত হলো মিস গ্র্যান্ড ওয়েস্ট বেঙ্গলের ফাইনাল। যে ফাইনাল থেকে যিনি জিতবেন তিনি যাবেন ন্যাশনালে। এই ফাইনাল গত বছর অনুষ্ঠিত হয়েছিল থাইল্যান্ডে, সেখানে ইন্ডিয়ার হয়ে যিনি রিপ্রেজেন্ট করেছিলেন তিনি সেই ফাইনাল জিতেছিলেন। ফলে এবারে এই ফাইনাল আয়োজিত হচ্ছে ইন্ডিয়াতে। আমি হুট করে শুরু করি অডিশনের জন্য। এবার অত কম দিনে প্রিপারেশন নিয়ে হুট করে সিলেক্ট হয়ে গেছিলাম, নিজেও ভাবিনি। বাট হয়ে যাওয়ার পরে অনেকটা প্রিপারেশন নিয়েছি। এখানে আসার আগে ডেইলি প্র্যাকটিস করা, অনেকক্ষণ ধরে নিজেকে রেডি করা ইন্ট্রোডাকশনের জন্য, কিংবা এখানে নানান ধরনের প্রশ্ন করা হয়, অনেক কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারে জানা। তো এইভাবেই নিজেকে গ্রুম করেছি। I am very excited for this event. As well, I have very new and good memories with all of them, with our groomers, with our guests and everyone. So मुझे बहुत ज़्यादा अच्छा लग रहा है इस इवेंट में पार्टिसिपेट करके एंड ये सारे एनवायरनमेंट में रह के। এটা যাওয়ার জন্য যে প্রিপারেশন নিতে হচ্ছে, কিরকম প্রিপারেশন? এর প্রিপারেশন অনেক ভালো হয়েছে। ইনফ্যাক্ট আমাদের যে গ্রুমার, উই ক্যান সে হি ইজ দ্য ওয়ার্ল্ড বেস্ট গ্রুমার, যে আমাদেরকে গ্রুমিং করেছে, মিস্টার স্যার अनीश दाइमारी। তো ও ইন্টারন্যাশনাল লেভেলের গ্রুমিং করায় অ্যান্ড হি ইজ ভেরি গুড। যিনি এই স্টেট ওয়াইজ এই কম্পিটিশান পেরিয়ে ফাইনালে জিতে যিনি যাবেন তিনি এই বাংলাকে রিপ্রেজেন্ট করবেন এবং তারপর ভারতকে রিপ্রেজেন্ট করবে বিদেশের মাটিতে। এছাড়াও যারা আজকে এখানে প্রতিযোগী রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, এই যে র্যাম্প ওয়াক বা ফ্যাশন শো, বিভিন্ন জায়গায় তাদের কাজের সুযোগ বা অফার বিভিন্ন জায়গা থেকে তারা আসবে। বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ব্র্যান্ডের হয়ে তারা বিভিন্ন সময়ে কাজ করার সুযোগ পাবেন। মিস গ্র্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যাকচুয়ালি এটা একটা ইন্টারন্যাশনাল প্রেজেন্ট, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডের যে 3-4টে বড় প্রেজেন্ট হয় তার মধ্যে ওয়ান অফ দ্য বড় প্রেজেন্ট হল মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল। তো মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ফার্স্ট টাইম এভার ইন বেঙ্গল আমরা অ্যাকচুয়ালি এটাকে ফ্র্যাঞ্চাইজি নিয়েছি এবং আমরা এটাকে অ্যাজ এ মিস গ্র্যান্ড বেঙ্গল হিসেবে এখানে লঞ্চ করেছি। তো এখানে যে উইন করবে আর কি, সে এখান থেকে উইন করে যে বেঙ্গল রিপ্রেজেন্ট করে জয়পুর রাজস্থানে যাবে এবং ওখানে প্রত্যেকটা স্টেটের উইনারদেরকে নিয়ে হবে মিস গ্র্যান্ড ইন্ডিয়া। আফটার দ্যাট সি উইল গো টু ইন্টারন্যাশনাল। তো ফার্স্ট টাইম এবার কলকাতাতে এইভাবে এইভাবে অর্গানাইজ করে একটা নর্মালি কী হয় যে ইন্টারন্যাশনাল পেজেন্টের অডিশন হয়, বাট এইভাবে পেজেন্ট শো করে অল ওভার বেঙ্গল থেকে মডেলকে চুজ করে একটা ফাইনালিস্টকে নিয়ে আমরা এই ফার্স্ট টাইম আমরা এখানে শো করছি। না, কোনো ক্যাটাগরি ওভারঅল এখানে হ্যাঁ এজ লিমিট ডেফিনেটলি এখানে অ্যাকচুয়ালি এজ লিমিট আছে 18 to 35 আর ম্যারিড নয় এরকমই যারা আমরা পার্টিসিপেটদেরকে নিয়েছি। নর্মালি রুলস এটাই থাকে আর কি। কতজন পার্টিসিপেন্ট আছে মোটামুটি? আমাদের এখানে এই মুহূর্তে আমরা নিয়েছি টপ 18 ফাইনালিস্টকে নিয়েছি। পরবর্তীকালে তারা কীভাবে চান্স পাবে? ফার্স্ট অফ অল আমরা যে উইন করছে সে তো যাচ্ছে ন্যাশনালি এবং বিভিন্ন জায়গাতে তাকে তোমরা প্রমোশন হচ্ছেই, এবং বাদবাকি যারা ফাইনালিস্ট আছে তাদের মধ্যেও যারা মোটামুটি ভালো আছে, যারা পারফর্মিং হবে, তো তারাও বিভিন্ন সেক্টরে বিভিন্ন রকম মডেলিংয়ের ইন্ডাস্ট্রিতে বা অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে হোপফুলি তাদেরকেও আমরা একটা রিপ্রেজেন্ট করানোর চেষ্টা করবো। এবং প্রত্যেকটা সেই কারণেই আজকে এত বড় অ্যারেঞ্জমেন্ট, যাতে এত ভালো ভালো মানুষদেরকে নিয়ে আমরা অ্যাসোসিয়েট করছি, যাতে তারাও ভবিষ্যতে গিয়ে ভালো নতুন নতুন মুখ উঠে আসবে। আমরা তো বেশিরভাগ ইন্ডিয়া সিলেকশন হয় চলে যায়, আমরা জানতেও পারি না। সেখানে কলকাতা সিলেকশনটা হচ্ছে, এখানে আমাদের ছেলেমেয়েরা যারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন স্টেট থেকে কম্পিট করতে পারছে, একটা ভালো প্ল্যাটফর্ম পাবে এখান থেকে, যারা উইন করবে কিংবা যারা একটা জায়গায় একটা পজিশনে দাঁড়াবে, সো তারা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অবধি পৌঁছবে। লাস্ট ইয়ার বিশাখা তানবার আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছিল এবং উইন করেছিল, ও আছে আমাদের জাজেসে, তো ও এসছে, হোটেলেই আছে। সো আমার মনে হয় আমি উইশ করবো যে খুব খুব ভালো হোক শোটা, এবং সব কজন পার্টিসিপেন্ট 20 ফাইনালিস্ট খুব ভালো আজকে নিজের বেস্টটা দিক। এই প্ল্যাটফর্ম গ্রাম বাংলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রতিযোগীকে খুঁজে তুলে এনেছেন বাংলার হয়ে প্রতিনিধিত্ব করার জন্য। ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে রিক প্রকাশিত, আর প্লাস নিউজ, কলকাতা।
একসময় বাঙালি পরিবারে সন্ধে নামতো পরিবারের সদস্যদের কোলাহলে। রান্নাঘর থেকে ভেসে আসা ফোড়নের গন্ধ, ড্রয়িং রুমে টিভির আলো, আর ঠিক রাত 9টায় খবরের জিঙ্গল। বাবা খবর দেখছেন, মা সিরিয়ালের জন্য অপেক্ষা করছেন, আর বাচ্চারা কার্টুনের সময় গুনছে। কিন্তু একটা স্ক্রিন, একটাই রিমোট। আর এখন সেই দৃশ্যপট বদলেছে। এখন একই ঘরের 4 জন মানুষ, কিন্তু 4টে আলাদা জগৎ। কারো কানে হেডফোন, কেউ রিল স্ক্রল করছে, কেউ ওয়েব সিরিজে ডুবে, কেউ আবার পডকাস্ট শুনছে। টিভি চলছে না, রেডিও বাজছে না, শুধু স্ক্রিনের আলো মুখে পড়ছে। এটা শুধুই প্রযুক্তির পরিবর্তন নয়, অভ্যেসের পরিবর্তন, সংস্কৃতির পরিবর্তন। আমরা সময় অনুযায়ী কন্টেন্ট দেখতাম, এখন অ্যালগরিদম আমাদের সময় ঠিক করে দিচ্ছে। এটাই ডিজিটাল সুপ্রিমেসি। আর এই নিরাপত্তার মাঝেই সবচেয়ে বড় প্রশ্নটা দাঁড়িয়ে আছে, স্যাটেলাইট টিভি আর এফএম রেডিও কি ইতিহাস হয়ে যাবে, নাকি তারা নতুন করে নিজেদের আবিষ্কার করবে? এফএম রেডিও, নীরবতার দিকে যাত্রা। একসময় শহরের স্পন্দন ছিল এফএম রেডিও, আর আজ স্মার্টফোন সেই জায়গা দখল করেছে। দ্য স্পটিফাই এফেক্ট। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ 15 মিনিট বিজ্ঞাপন শুনে 10 মিনিট গান শুনতে চায়। স্ট্রিমিং অ্যাপ ব্যক্তিগত পছন্দ অনুযায়ী গান সাজিয়ে দেয়। কোনো বিরতি নেই, কোনো অনুরোধ নেই, সবই অন ডিমান্ড। রেডিও সবার জন্য এক হলেও মডেল এখন প্রত্যেকের জন্য আলাদা। সবাই এখন ডিজিটাল দুনিয়ার সঙ্গে লড়ছে। দ্য হার্ডওয়্যার প্রবলেম। আরেকটি বড় সমস্যা, নতুন অনেক স্মার্টফোনে আর এফএম রিসিভার নেই। যে ডিভাইস ছিল রেডিও শোনার প্রধান মাধ্যম, সেটাই এখন দরজা বন্ধ করে দিয়েছে। কন্টেন্ট রেস্ট্রিকশনস। ভারতে বেসরকারি এফএম চ্যানেল এখনও স্বাধীন সংবাদ প্রচার করতে পারে না। ডিজিটাল প্ল্যাটফর্মে যেখানে রাজনীতি, অপরাধ, আন্তর্জাতিক বিশ্লেষণ সব খবর পাওয়া যায়, সেখানে রেডিও সীমাবদ্ধ গান আর হালকা বিনোদনে। তথ্য সমৃদ্ধ যুগে এই সীমাবদ্ধতা রেডিওকে দুর্বল করে দিচ্ছে। স্যাটেলাইট টিভি ও ডিটিএইচ, কর্ড কাটিং, সুনামি। স্যাটেলাইট টিভি বা ডিটিএইচ ইন্ডাস্ট্রি এখন আরেক বড় চ্যালেঞ্জের মুখে। গত 5 বছরে ডিটিএইচ গ্রাহক সংখ্যা প্রায় 20% কমেছে। অ্যাপয়েন্টমেন্ট ভিউইং এর মৃত্যু। জেনজি এখন রাত 8টায় বসে সিরিয়াল দেখার ধারণা মানে না। তারা চায় অন ডিমান্ড কন্টেন্ট। ওটিটি প্ল্যাটফর্ম সময়ের বাঁধন ভেঙে দিয়েছে। কস্ট প্যারাডক্স। সস্তা ব্রডব্যান্ডে ইউটিউব বা ফ্রি কন্টেন্ট দেখা এখন অনেক সময় ডিটিএইচ সাবস্ক্রিপশনের চেয়ে সস্তা। ডিটিএইচতে 100 চ্যানেলের প্যাক নিতে হয়, আর অর্ধেকই কেউ দেখে না। স্মার্ট টিভি টেক ওভার। ভারতে স্মার্ট টিভির ব্যবহার 40% ছাড়িয়েছে। এখন টিভির মধ্যেই অ্যাপ বিল্ড ইন। তাহলে আলাদা সেট টপ বক্স কেন? তাহলে কি শেষ, নাকি নতুন রূপান্তর? পুরোপুরি শেষ না, কিন্তু টিকে থাকতে হলে বদল আনতেই হবে। সুপার অ্যাগ্রিগেটর স্ট্র্যাটেজি। ডিটিএইচ এখন শুধু সিগন্যালের পাইপ হতে পারে না, তাদের হতে হবে কন্টেন্ট গেটকিপার। হাইব্রিড সেট টপ বক্স, যেখানে একই রিমোটে লাইভ টিভি এবং ওটিটি অ্যাপ থাকবে। এক বিল, এক ইন্টারফেস, এটাই ভবিষ্যৎ। দ্য ভারত ফ্যাক্টর, গ্রামীণ শক্ত ঘাঁটি। ডিজিটাল আধিপত্যেরও ভৌগোলিক সীমা আছে। গ্রামীণ ভারতে এখনও উচ্চগতির ইন্টারনেট সর্বত্র নেই। সরকারি ফ্রি ডিটিএইচ পরিষেবা যেমন ডিডি ফ্রি ডিশ এখনও জনপ্রিয়। একবার ইনস্টলেশন করলেই আজীবন ফ্রি টিভি বা স্বল্প মূল্যে দর্শকদের জন্য বড় সুবিধা দেয়। গ্রামাঞ্চলে স্যাটেলাইট মিডিয়া এখনও এগিয়ে চলেছে। দ্য লাইভ অ্যাডভান্টেজ। লাইভ স্পোর্টস এবং ব্রেকিং নিউজে স্যাটেলাইট এখনও এগিয়ে। ওটিটিতে 10 থেকে 20 সেকেন্ড ল্যাগ থাকে। লাইভ অভিজ্ঞতার জন্য স্যাটেলাইট টিভির গুরুত্ব এখনও রয়ে গিয়েছে। সার্ভাইভাল স্ট্র্যাটেজি। এফএম রেডিওর জন্য সংবাদ অনুমোদন প্রয়োজন। স্বাধীন সংবাদ সম্প্রচারের অনুমতি দিলে রেডিও আবার প্রাসঙ্গিক হতে পারে, বিশেষ করে হাইপার লোকাল সংবাদে। ডিজিটাল মডেল।
রেডিও স্টেশনগুলোকে শুধু সম্প্রচার নয়, পডকাস্ট, ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে। এয়ারওয়েভ হবে মার্কেটিং চ্যানেল, কন্টেন্ট থাকবে ডিজিটালে। স্যাটেলাইট টিভির জন্য ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড অ্যাড্রেসেবল অ্যাডস। একই বিজ্ঞাপন সবার জন্য নয়, পরিবার ভিত্তিক টার্গেটেড বিজ্ঞাপন দরকার। সচিত প্রাইসিং মডেল, দৈনিক বা সাপ্তাহিক প্যাক, পে পার ভিউ, মাইগ্রেন্ট শ্রমিক বা অস্থায়ী দর্শকদের জন্য নমনীয় মডেল। ডিজিটাল আধিপত্য কন্টেন্টের চাহিদা কমাচ্ছে না, এটি শুধু ডেলিভারি মেকানিজম বদলে দিচ্ছে। স্যাটেলাইট এবং রেডিও ইন্ডাস্ট্রি এখন 21 শতকের যুদ্ধে 20 শতকের অস্ত্র নিয়ে লড়ছে। টিকে থাকতে হলে চ্যানেল বা ফ্রিকোয়েন্সি বিক্রি নয়, বিক্রি করতে হবে সুবিধা, সহজতা আর কমিউনিটি। সিগন্যাল দুর্বল হয়েছে, কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি। প্রশ্ন হলো, তারা কি সময় মতো নিজেদের বদলাতে পারবে? এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।